এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এই দুইটা চিত্রকে আমরা দুইটা চতুর্ভুজ বলতে পারি, কারণ আমরা জানি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু থাকে আর এই চিত্র দুইটারও কি 4টা করে শীর্ষবিন্দু আছে। তাহলে আমরা প্রথম চতুর্ভুজটা চিন্তা করি। এই প্রথম চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু আমরা নাম দিয়ে দিতে পারি এ, বি, সি, ডি। এখন তোমরা বলতে পারো যে এই চ্যাপ্টারে আমাদের চতুর্ভুজ আসলো কোথা থেকে, বা এই চতুর্ভুজটা একটা আয়ত, বা এই আয়তক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্রগুলো আসলো কোথা থেকে। আসলে সরাসরি আমাদের ওইভাবে আলোচনা করা নাই, কিন্তু আমাদের এখানে কিছু টপিক দেওয়া আছে যেগুলো বোঝার জন্য আমাদের আয়তক্ষেত্রের কনসেপ্টটা জানা খুব বেশি জরুরি। এই জন্য আমরা এখানে কি আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করতেছি। তো এই যে এবিসিডি চতুর্ভুজ, এই চতুর্ভুজটাকে অলরেডি আমি আয়তাকার ক্ষেত্র বা আয়তক্ষেত্র বলে ফেললাম। আসলে চতুর্ভুজ তো আমাদের অনেক ধরনের আছে, আয়ত, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক। তো এর মধ্যে আমি এটাকে আয়তক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্র কেন বললাম, কারণ সে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য গ্রহণ করছে। তো কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটা চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলতে পারি? তো আমি যদি একটু লিখি, প্রথম বৈশিষ্ট্য, তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে। তাহলে দেখো এখানে এবি হইলো একটা বাহু, এই এবি বাহু তার যে বিপরীত বাহু অর্থাৎ সিডি বাহু বা ডিসি বাহু তারা কি হবে? সমান হবে। এই যে বিপরীত বাহু সমান হয়েছে, শুধু সমান হবে না, একই সাথে তারা কি হবে? সমান্তরালও হবে। তাহলে এবি সমান ডিসি, আবার একই সাথে কি এবি সমান্তরাল, এটা সমান্তরালের চিহ্ন ডিসি। আবার দেখো এখানে আরেকটা বাহু আছে কত? এডি। তাহলে এডি কার সমান হবে? এডি হবে বিসি সমান। আবার আমাদের এই যে এডিও কি হবে? সমান্তরাল হবে। কার সমান্তরাল হবে? বিসি সমান্তরাল হবে। এটা হলো আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য, যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এখন আয়তক্ষেত্রের আসলে দুইটা কর্ণ থাকবে। দেখো এ থেকে আমরা যদি সি পর্যন্ত যাই, এটা হলো একটা কর্ণ। আবার যদি আমরা বি থেকে ডি পর্যন্ত যাই, অথবা বি থেকে ডি পর্যন্ত বা ডি থেকে বি পর্যন্ত যাই, এটা হলো কি আমাদের আরেকটা কর্ণ। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা আমরা দিয়ে দেই, আমাদের এসি একটা কর্ণ, আরেকটা কর্ণ হলো কি আমাদের বিডি। এই কর্ণ দুইটাও কি হবে? সমান হবে। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা দিতে পারি, তাদের কিন্তু এখানে 4টা কোণ দেওয়া আছে। এই যে 4টা কোণ, ধরো একটা কোণকে আমরা এ ধরি, কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ বি। তাদের প্রত্যেকটা কোণ কি হবে? সমান হবে। এ কোণের সমান বি কোণ, বি কোণের সমান সি কোণ, সি কোণের সমান কি ডি কোণ। অর্থাৎ সবাই সবার সমান। শুধু সমানই না, একই সাথে প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন দেখো এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে কিন্তু একটা বিন্দুতে সেট করছে। এই বিন্দুটাকে আমরা ও বিন্দু ধরে নিতে পারি। এই ও বিন্দুটা হলো কি এই এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। ও বিন্দুটি হলো এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। তাহলে কি এসি আর বিডি অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ দুইটা কি করলে পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে যদি আমরা ও বিন্দু ধরে নেই, ওই ছেদ বিন্দুটা হলো কি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। এখানে আমাদের আরেকটা বৈশিষ্ট্য বলা যায়, যে আমরা আরেকটা নিয়ম জানি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এইখানে যে কোণগুলো উৎপন্ন হয়, এই প্রত্যেকটা কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। অর্থাৎ আয়তক্ষেত্রে যে কর্ণ দুইটা থাকে, এই কর্ণ দুইটা পরস্পরকে যখন কি করে? ছেদ করে ও বিন্দুতে, ওই ও বিন্দুতে ছেদ করলে সেটা কি সমকোণে ছেদ করে, আবার সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে এর মানে কি? এর মানে হলো ও সি দৈর্ঘ্য যতটুকু হবে, এখান থেকে আমাদের ও এর দৈর্ঘ্য কি ততটুকুই হবে। তাহলে আমরা লিখতে পারি ও সি সমান ও এ সমান, আবার এখান থেকে কি ওডি সমান ওবি। তো এতক্ষণ আমরা কতটুকু আলোচনা করলাম, এটা যে আবার আমরা একটু রিভিউ করে নেই, যে এ বি সি ডি হলো আমাদের একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হবে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে। এই কারণেই আমরা এ বি সমান কি লিখছি? বিসি লিখছি। আবার এ বি সমান্তরালও বিসি লিখছি। আবার আমরা এডি সমান বিসি লিখছি, আবার এডি সমান্তরাল আমরা কি লিখছি? বিসি লিখছি। কারণ আমাদের প্রথম বৈশিষ্ট্যটা আমরা কি বলছি? যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছি যে আয়তক্ষেত্রের দুইটা কর্ণ আছে, কর্ণ দুইটা পরস্পর কি হবে? সমান হবে। আর তৃতীয় বৈশিষ্ট্য আমরা কি বলছি? যে আমাদের আয়তক্ষেত্রের যে 4টা কোণ আছে, এই প্রত্যেকটা কোণ কি সমান, অর্থাৎ সবাই সবার সমান। এই কারণে আমরা লিখছি কোণ এ সমান কোণ বি কোণ সি কোণ ডি সমান কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। 4 নম্বর আমরা একটা বৈশিষ্ট্য দিছি, যে ও বিন্দুটি হলো এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। অর্থাৎ আয়তক্ষেত্রের দুইটা কর্ণ যখন পরস্পরকে ছেদ করে, তারা যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটা হলো কি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। তারপরে আমরা 5 নম্বর আরেকটা বৈশিষ্ট্য বলছি, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমকোণে এই জন্য প্রত্যেকটা কোণ এখানে কি 90 ডিগ্রি। আর সমদ্বিখণ্ডিত করে মানে কি? সমান দুই খণ্ডে বিভক্ত করে। এই জন্য আমরা কি লিখছি? ও এ সমান ও সি লিখছি, আবার এখানে কি ও বি সমান ওডি লিখছি। আবার যেহেতু কর্ণ দুইটা সমান, এই কারণে আমরা একই সাথে কি ও সি সমান ও এ সমান ওডি সমান কি ওবি লিখতে পেরেছি। এখন এখানে দেখো আমাদের আরেকটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এই আয়তক্ষেত্রটার নাম দিয়ে দিই আমরা পি কিউ আর
এস। তো পি কিউ আর এস আমাদের কি একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্র থেকে আমরা আসলে তিনটা সূত্র পড়বো, সূত্র যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। সূত্র 1 সেটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটাকে তুমি একক হিসেবে বর্গ একক ইউজ করতে পারো, বর্গ একক। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, একক হিসেবে বর্গ একক। অর্থাৎ যদি সেন্টিমিটার দেওয়া থাকে বর্গ সেন্টিমিটার, মিটার দেওয়া থাকলে বর্গ মিটার। 2 নম্বরে আছে আয়তক্ষেত্রের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা শুধু একক হবে, অর্থাৎ মিটার থাকলে মিটার হয়ে যাবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হয়ে যাবে। 3 নম্বর আছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটাও কি হবে? একক হবে, মানে মিটার অথবা সেন্টিমিটার হবে। তো এইখান থেকে আমাদের তিনটা সূত্র আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন আসলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে ক্ষেত্রফল জিনিসটা আসলে কি। ক্ষেত্রফল হলো আসলে কতটুকু জায়গা আছে। ধরো আমি যদি এখানে ছোট্ট করে একটা আয়তক্ষেত্র এঁকে নেই, ধরো তুমি ধরে নাও এটা হলো কি আমার একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই আয়তক্ষেত্রের ভিতরে কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা আছে। ক্ষেত্রফল মানে কি? এরিয়া, এর ভিতরে কতটুকু এরিয়া আছে, জায়গা আছে, এটা হলো ক্ষেত্রফল। জাস্ট এটা একটু ফিল করার জন্য যে আসলে এই ক্ষেত্রফল জিনিসটা ভিতরে কতটুকু জায়গা আছে, সেটা হলো কি আমাদের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি? তাহলে যদি আমরা আরেকটা আয়তক্ষেত্র এঁকে নেই, এটা হলো আমাদের আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের পরিসীমা মানে হলো, দেখো আমরা যদি এই আয়তক্ষেত্রের নাম দিয়ে দেই এ বি সি ডি, তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হবে তার চার বাহুর যোগফল, তার চার বাহুর যোগফল। অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। যদি তুমি কি করো দূরত্ব মেপে আসো, অর্থাৎ দৈর্ঘ্য মেপে আসো, তাহলে যতটুকু হবে সেটা হবে কি? পরিসীমা। পরিসীমা মানে তার চার বাহুর যোগফল। তারপরে আছে আমাদের কি? কর্ণ। আয়তক্ষেত্রের আমরা তো জানি দুইটা কর্ণ সমান, তাহলে যে কোনো একটা কর্ণ মিলেই কি হয়ে যাবে, মানে একটা কর্ণ জানলে আমরা আরেকটা কর্ণ অবশ্যই কি জানতে পারবো, কারণ দুইটা কর্ণ যেহেতু সমান। কর্ণ মানে কি? যে কোণাকুণি যোগ করলে যে দৈর্ঘ্যটা হয় সেটা হলো কি? কর্ণ। এখন তোমরা এখানে একটু দেখো, আমি যদি পি আর আর কর্ণটা আমি যোগ করে দেই, তাহলে আমার পি আর কর্ণ। এখন দেখো তো, এটা তো আমরা অলরেডি জানি যে এই কোণটা হলো আমাদের সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি সমকোণের সরাসরি বিপরীত দিকের যে বাহু থাকে সেটা কি হয়? অতিভুজ হয়। তাহলে এটাকে আমরা বলে দিতে পারি অতিভুজ, অতিভুজ। তাহলে এটা হলো আমাদের কি? সমকোণ 90 ডিগ্রি, সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু হলো কি আমাদের অতিভুজ। তাহলে ধরো এটাকে যদি আমরা সূক্ষ্মকোণ ধরে নেই থিটা, তাহলে সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহু কি? লম্ব, আর নিচে আমাদের থাকবে কি? ভূমি। তাহলে দেখো আসলে কি হইলো? পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের এই যে আমাদের কিউ কোণটা কি? সমকোণ, কিউ কোণের সরাসরি বিপরীত দিকে যেটা আছে সেটা অতিভুজ, আর একটা কোণকে আমরা থিটা ধরে নিলাম সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহু কি? লম্ব, আর বাকি যেটা থাকবে পি কিউ সেটা আমাদের কি? ভূমি। তাহলে এটা কি হইলো? একটা সমকোণী ত্রিভুজ হইলো। তাহলে সমকোণী ত্রিভুজের আসলে পি কিউটা কি? পি কিউটা হইলো অতিভুজ, আর অতিভুজটাই কি? অতিভুজটাই হইলো এই যে ভূমি স্কোয়ার প্লাস কি? লম্ব স্কোয়ার। এই যে আমাদের ভূমিটা হলো কি? দৈর্ঘ্য, আর আমাদের এই যে লম্বটা হলো কি? প্রস্থ। ঠিক আছে, এইভাবে আমরা কর্ণটা বের করতে পারি। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি পি কিউ কর্ণটা যোগ করে দিলাম তখন আসলে কি হইলো? তখন আসলে পি কিউ আর এস যে আয়তক্ষেত্র আছে, অর্থাৎ পি কিউ আর এস যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রটা কি হয়ে গেছে? দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। ধরো এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আর এটা হলো কি? আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি হয়ে গেল? দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। একটা ত্রিভুজকে আমরা নাম দিতে পারি কি? ত্রিভুজ পি কিউ আর। আরেকটা ত্রিভুজের নাম দিতে পারি আমরা পি এস আর, পি এস আর। তাহলে আমরা কি পেলাম? পি কিউ আর এস যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে আমরা কি করলাম? সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করলাম। কিসের মাধ্যমে? একটা কর্ণ অঙ্কন করার মাধ্যমে। তার মানে পি কিউ আর এস আয়তক্ষেত্রের বা চতুর্ভুজের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলই আসলে কি হয়ে গেল? ত্রিভুজ পি কিউ আর আর ত্রিভুজ পি এস আর বিভক্ত হয়ে গেল। তার মানে এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে আসলে আমরা কি পাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। দেখো উপরের ক্লাসে হয়তোবা তোমাদের ক্লাসেও থাকতে পারে, তোমরা এরকম অঙ্ক শিখবা, বিশেষ করে স্থানাঙ্ক জ্যামিতিতেই, যে এই যে পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো ত্রিভুজের মাধ্যমে। পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো কিসের মাধ্যমে? ত্রিভুজের মাধ্যমে। তখন কিন্তু তুমি সরাসরি কি করতে পারবে না, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে তুমি এই পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবা না, কারণ তারা আমাদের নির্দিষ্ট করে বলে দিছে কিসের মাধ্যমে বের করতে হবে? ত্রিভুজের মাধ্যমে বের করতে হবে। অর্থাৎ বের করতে হবে চতুর্ভুজের ক্ষেত্রফল, কিন্তু কার মাধ্যমে? ত্রিভুজের মাধ্যমে। তখন কিন্তু তুমি যে কোনো একটা কর্ণ নিবা, এই যে পি আর কর্ণটা নিবা, তারপরে কি দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যাবে, তখন দুইটা ত্রিভুজের তুমি ক্ষেত্রফল বের করবা। ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এইখান থেকে তুমি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা,
আবার দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তোমার বের করার দরকার নাই, কারণ যেহেতু দুইটা ত্রিভুজই সমান, অর্থাৎ সমান দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, এই কারণে একটা ত্রিভুজ বের করতে পারলেই কি তোমার দুইটা ত্রিভুজ বের হয়ে যাবে। তো আশা করি এই ওভারঅল বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমি তোমাদেরকে বলবো এই ক্লাসটা তোমরা আবার দেখো, কারণ এটা আসলে তোমাদের জন্য একটু কঠিন হয়তোবা লাগতে পারে, এই জন্য তোমরা এই ক্লাসটা আরেকবার দেখো, তাহলে এই আয়তক্ষেত্র নিয়ে তোমাদের কি সকল ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখো তোমরা 8 পড়ো না 9 পড়ো, ওইটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি চেষ্টা করছি কি আয়তক্ষেত্র মানে জ্যামিতিক প্রমাণ বলো, সম্পাদ্য বলো, উপপাদ্য বলো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে বলো, আয়তক্ষেত্র রিলেটেড যে সমস্যাগুলো থাকে, তুমি যদি এই কনসেপ্টটা ভালোভাবে বুঝো তাহলে সকল সমস্যা তুমি খুব সহজে কি করতে পারবা, সমাধান করতে পারবা।